সেদিন এতটাই রক্তপাত হয় এতটাই রক্তপাত হয় যে আমরাও আসলে বুঝতে পারছিলাম না যে যদি আমরা এই একদিন ডিলে করি তাহলে কিন্তু রক্তপাতটা আরো বেশি বেড়ে যাবে এবং আওয়ামী লীগ যেটা করতো মহাসড়কগুলো দখলে নিয়ে নিত। আমার কাছে ডেইলি বেসিসে প্রচুর তদবির আসে, প্রচুর, মানে অমুক জায়গায় তো পোস্টিং, তমুক জায়গায় পোস্টিং। আমি খুব সরাসরি বলে দিই আমি মানুষের পোস্টিং করাতে পারবো না, কারণ আমার যদি ক্ষমতা থাকে আমি তাও করাবো না। মানে আমলাতন্ত্র এবং পুলিশ তারা একদম পুরোপুরি আমার ঘাড়ে ভর করে সে হচ্ছে নিজের কাজটা আদায় করে আনার জন্য সর্বোচ্চ মানে ইন্টেনশন নিয়ে রাখছে, চেষ্টাটা করে যাচ্ছে, এখনো স্টিল নাও করে যাচ্ছে। আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আছে, আমার রাজনীতিতে ওর জায়গাটা কই? এটা তো খুব একটা কোশ্চেন না। যারা কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, আপনি আওয়ামী লীগ নেতাদের কথা দেখেন, ছাত্রলীগ নেতাদের দেখেন, তারা তো অনেকেই ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা আত্মীয় স্বজনের বাসায় লুকিয়ে আছে। তাদের যে সম্পত্তি সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি। আমার পাশের মানুষটাও জানে না যে কে কোন দলের, কিন্তু সবাই সবার জায়গা থেকে নেমে আসছে। এটাই তো একটা অভ্যুত্থানের সৌন্দর্য। ইসলামী জাতীয়তাবাদ বাংলাদেশে কখনোই খুব বেশি পপুলার হবে না। এখানকার মানুষ আসলে প্র্যাকটিসিং মুসলিম। ওয়েলকাম, বাংলা টেলিগ্রাফ আয়োজিত পলিটিক্যাল কম্পাস শোতে আপনাদেরকে স্বাগতম। আজ আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে স্বাগতম আমাদের বাংলা টেলিগ্রাফ পলিটিক্যাল কম্পাস শোয়ে। আপনার কাছে প্রথমেই যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আপনি তো মানে গত 16 বছর বা ক্যাম্পাসে থাকা অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে মানে বরাবরই ছিলেন, আপনি বিরোধী দলের সঙ্গে হচ্ছে রাজনীতি করছেন এবং হচ্ছে একটা সংগ্রামের মধ্যে ছিলেন বরাবরই। এবং মানে বলাই যায় যে 12 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024-এর মানে প্রতিটা দিনই আপনাদের জন্য ক্রিটিক্যাল। কিন্তু আপনার কাছে হচ্ছে পার্সোনালি সবচেয়ে ক্রিটিক্যাল দিন কোনটা ছিল এই আন্দোলনের বা এই গণ অভ্যুত্থানের? ক্রিটিক্যাল বলতে টার্নিং পয়েন্ট বা সবচেয়ে টার্নিং পয়েন্টের হিসাব করলে 15 তারিখ একটা বড় ধরনের টার্নিং পয়েন্ট ছিল, যখন আমরা সকাল থেকে বুঝতে পারছিলাম যে এখানে হয়তো হামলা হবে, কারণ ছাত্রলীগ কিন্তু বিকাল 3টায় রাজু ভাস্কর্যের সামনে তাদের প্রোগ্রাম ঘোষণা করেছিল। তো রীতিমতো আমরা কিন্তু একটা মুখোমুখি অবস্থানে চলে যাই। তো যখন আমরা মেয়েরা মিছিল নিয়ে আসলে মল চত্বরের ভিতরে যাই, তখন মানে মল চত্বরে যাই, তখন আমরা বুঝতে পারি যে আসলে খুব খারাপ সিচুয়েশন, কারণ আমরা একটা ওয়ান ওয়ে রুটের মধ্যে ঢুকে গিয়েছিলাম। ডানে বামে সব জায়গায় মারামারি হচ্ছিল, সব জায়গায় ওখানে রীতিমতো সব ধোয়া, আমরা কিছু দেখতে পাচ্ছি না, ইট পাটকেল ছোড়াছুড়ি হচ্ছে এবং আমরা দাঁড়িয়ে আছি। এবং হুট করে যেই আমরা হচ্ছে টার্ন নিতে যাই, তখন ছাত্রলীগ এসে আমাদের উপর হামলা করে। আর এরপর তো বাকিটা খুবই ডিজাস্টারাস একটা ঘটনা। তো ওই দিনটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল, কারণ সাধারণ স্টুডেন্ট যারা একদমই নর্মাল পড়াশোনা করে, কোনো পলিটিক্যাল কিছুর সাথে নাই, ওই স্টুডেন্টরা কখনো আসলে কল্পনাও করতে পারেনি যে নিজের ক্যাম্পাসে, মানে ভিসি চত্বর, যেখানে ভিসির বাংলোর সামনে তাদের উপর হামলা হবে। এটা অনেক অনেক বাজে ছিল, অনেক বাজে ছিল। তো এটা আমি মনে করি একটা বড় টার্নিং পয়েন্ট। আমরা অনেক ক্ষেপে যাই এই ঘটনাটার পর। এটা তো 15 তারিখটা আপনার জন্য অনেক ক্রিটিক্যাল টার্নিং পয়েন্ট ছিল। আরেকটা ছিল ধরেন 17 তারিখ যখন হল ছেড়ে দিতে বলে আমরা তো এতদিন মানে ক্যাম্পাসটা আমরা আমাদের দখলে রাখবো, এরকম একটা পজিশনে কিন্তু আমরা চলে যাই। এবং যখন 17 তারিখ শেষে অমরিশ 21-এর ওখানে টিয়ারশেল ফোটানো হচ্ছিল এবং খুবই হৃদয় বিদারক ভাবে, মানে আমাদের হলের প্রভোস্ট কল দিয়ে বসে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না, এগুলো এক্সট্রিমলি ডিভাস্টেটিং। তো আমরা যখন হল ছেড়ে চলে যাচ্ছিলাম তখন একদমই শূন্য। এগুলা তো আসলে এক একটা দিন এক এক রকম ছিল, ওগুলা আলাদা করে বোঝানো সম্ভব না। তবে 15 থেকে 17 এগুলা আমি মনে করি, এই যে 14, 15, 16, 17 এই 4 দিন বিশেষ করে অসম্ভব কঠিন ছিল আমাদের জন্য। আচ্ছা, ওই যে 6 থেকে হচ্ছে 5 আগস্টে নিয়ে আসার যে লং মার্চ, এটা ওই দিনটা একটু গল্প যদি আমার মনে আছে 4 আগস্ট যখন আমরা শাহবাগে অবরোধ করেছিলাম, তখন আমি ছিলাম রিকশার উপরে, তরিকুল ভাই স্লোগান দিচ্ছিল, রিকশার ওখানে স্লোগান দিচ্ছিল। তখন নাহিদ ভাই আসে, তখন 3:30টার মতো বাজে প্রায়। তখন নাহিদ ভাই এসে ওনারা আমাকে বলেন যে এখানে 4 আগস্ট, সরি ছিল 4 আগস্ট, 5 আগস্টে একটা নারী ও শ্রমিক সমাবেশ হবে, তো আমি যাতে সেটা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকি। সো আই ওয়াজ ফুলি প্রিপেয়ার্ড যে আচ্ছা ঠিক আছে, 4 আগস্ট একটা নারী ও শ্রমিক সমাবেশ আয়োজন করতে হবে, আর 6 আগস্ট হচ্ছে চলো চলো ঢাকা চলো কর্মসূচিটা, সরি মার্চ টু ঢাকা কর্মসূচিটা। তো এবং উনি তো মাইকে কিন্তু ওই সময় ওইটাই ঘোষণা দেয় যে 4 আগস্ট হচ্ছে শ্রমিক সমাবেশ, আর সরি 5 আগস্ট শ্রমিক সমাবেশ, 6 আগস্ট হচ্ছে মার্চ টু ঢাকা। কিন্তু সেদিন এতটাই রক্তপাত হয়, এতটাই রক্তপাত হয় যে আমরাও আসলে বুঝতে পারছিলাম না যে যদি আমরা এই
একদিন ডিলে করি তাহলে কিন্তু রক্তপাতটা আরো বেশি বেড়ে যাবে এবং আওয়ামী লীগ যেটা করতো মহাসড়কগুলো দখলে নিয়ে নিত, তখন কিন্তু মানুষ ঢাকা আসতে পারতো না এবং কমপ্লিটলি ঢাকা ট্র্যাপড হয়ে যেত। এটা আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়। তো এর মধ্যে আবার একটা অনেক মিসকমিউনিকেশন হচ্ছিল, যেহেতু শাহবাগে ঠিকঠাক মতো নেট পাওয়া যাচ্ছিল না, তো আবার চারপাশে গোলাগুলি হচ্ছে, আমরা কেউ কিন্তু বাসায়ও যেতে পারছি না, মানে শাহবাগ থেকে বের হয়েছে কোথাও যাবো ওরকম পরিস্থিতিও ছিল না। তো ওই সিচুয়েশনে আমরা আবার শুনি যে ৫ আগস্ট নাকি একদিন আগে আনা হয়েছে মার্চ ঢাকা কর্মসূচি। তো প্রচুর মিস ইনফরমেশন, মানে বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি কি হয়েছে। তো এটা তো একটা হিস্টোরিক্যাল টার্নিং পয়েন্ট ছিল বলা যায়। নাহিদ ভাই একবার ঘোষণা দেওয়ার পরে এরপর অনলাইনে আবার ঘোষণা আসে যে না একদিন আগে আনা হয়েছে। এটা অন্যরকম ছিল আসলে। এটা খুবই প্রয়োজনীয় ছিল কারণ ওইদিন প্রায় আমি মনে হয় মানে নিজের চোখের সামনে কত ৪-৫ জন মানুষের বডি নিয়ে যাইতে দেখছি। বডি বলতে আহত, তাদেরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এগুলো খুবই অন্যরকম ছিল সত্যি বলতে। তো মানে হিস্টোরিক্যাল টার্নিং পয়েন্ট ৫ আগস্ট, তারপরে হচ্ছে ছাত্র উপদেষ্টারা ক্ষমতায় গেল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিল। তো মানে সরাসরি প্রশ্ন, আপনারা কিরকম মানে ক্ষমতার চাপ কিরকম ফিল করতেছেন বা কিরকম আমরা সত্যি বলতে এনজয় করতেছেন কিনা? না, আমি আসলে নিজেকে কোনোভাবেই মনে করি না যে আমি পাওয়ারের সাথে আছি বা আমি পাওয়ারের ওই এটা অনুভব করি। কারণ না মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো অনেক ধরনের চিন্তার মানুষ, অনেক ধরনের মানুষের একটা সম্মেলন, এটা একটা প্ল্যাটফর্ম। যখন একটা সংগঠন হয়, সংগঠনে কিন্তু একটা চিন্তার ধারা থাকে, প্র্যাকটিসের একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু প্ল্যাটফর্ম জিনিসটা হচ্ছে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের প্র্যাকটিসের মানুষ এখানে এসে একত্রিত হয় কোনো একটা সিঙ্গেল পারপাসে, কোনো একটা সিমিলার পারপাসে। তো সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা কিন্তু অনেক হেটারোজেনাস এবং সেজন্য আমরা যেটা মনে করি যে আমাদের এখান থেকে কিছু ছাত্র প্রতিনিধি সরকারে গিয়েছে, বাট আমরা বাকিরা যারা আছি তাদের একটা মেজর পোর্শনই আমরা আসলে গভর্নমেন্টের সাথে ওই অর্থে আমাদের কোনো রিলেশন নাই। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাকে বলতে পারি যে আমার কাছে ডেইলি বেসিসে প্রচুর তদবির আসে, প্রচুর, মানে অমুক জায়গায় পোস্টিং, তমুক জায়গায় পোস্টিং। আমি খুব সরাসরি বলে দিই আমি মানুষের পোস্টিং করাতে পারবো না, কারণ আমার যদি ক্ষমতা থাকে আমি তাও করাবো না। কারণ মানে তদবির যদি আমার করতে হয় তাহলে তো আমার অভ্যুত্থানের আসলে কোনো মিনিং ছিল না। এখানে একটা বড় সিচুয়েশন হয়ে গেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে কারো হাতেই নেই। সরকারের কাছে যখন আমরা যাচ্ছি, সরকারও বলছে যে এটা আসলে পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, কারণ আগের শেখ হাসিনা সরকারের পুরো কাঠামো কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান। তো ওখানে সবকিছু কিন্তু আসলে আমাদের হাতে নাই, কারোরই হাতে নেই। সরকারেরও বলছে যে তার হাতে নেই, কিন্তু হাতে না থাকা হাতে নেই এটা বললে তো আসলে হবে না। দিন শেষে তো তারা গভর্নমেন্ট, তারা গভর্নমেন্ট এমনকি ঘোষণাপত্র তারা দিবে বলছে, তো হাতে না থাকলে ঘোষণাপত্র তাহলে কিসের ভিত্তিতে দিবে? এই যে গভর্নমেন্টের, সেজন্য আমরা কিন্তু যখন প্রথম ২ মাসের দিকে আমি অনেকবার এই কথাটা বলেছি যে আপনি যখন গভর্নমেন্ট, আপনি আপনার ইনসিকিউরিটি গুলো শো করতে পারবেন না। আপনার সবসময়ই বলতে হবে যে না আমি চেষ্টা করতেছেন এবং আপনি আদায় করে আনবেন। এই যে ইয়েটা কি বলা যায়, একটা রেজিলিয়েন্সটা, সেটা আসলে গভর্নমেন্ট শো করতে পারছিল না। যেটা আমি মনে করি যে এখানে আজকে ৫ মাসে যে তাদের একটা ব্যর্থতা একদিক থেকে, যে তারা সে অর্থে কোনো কাজ করতে পারেনি বা দৃশ্যমান উন্নতি আমরা দেখি নাই। এটা পুরোপুরি হচ্ছে তারা যে নিজেদের ওই দৃঢ়তাটা আসলে জনগণের কাছে শো করতে পারেনি এবং জনগণও কিছুটা কনফিডেন্ট হয়ে পড়েছে সরকারের প্রতি। তো আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর গভর্নমেন্টকে যেরকম প্যারালাল করে ফেলার চেষ্টা করা হচ্ছে, আমরা কিন্তু শুরু থেকেই এই কথাটা বলে আসছিলাম যে আমরা এই একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক গভর্নমেন্টের সাথে রক্ষা করতে চাই। পাওয়ারের কিন্তু অনেক সমস্যা আছে, মানে আমি এবং পদে না থেকে পাওয়ার থাকার আরো বড় সমস্যা আছে। যারা ছাত্র প্রতিনিধিরা আছেন যারা সরকারে, তাদের তো আসলে অনেক সুযোগ আছে সত্যি বলতে, মানে তারা তো একটা লিগ্যাল ওয়েতেই অনেক কাজ করতে পারেন। তারা কিন্তু লিগ্যাল ওয়েতে পুলিশকে চাপ দিতে পারেন, লিগ্যাল ওয়েতে আমলাতন্ত্রের মধ্যে তাদের অ্যাক্সেস আছে। কিন্তু আমি তো লিগ্যাল অথরিটি না। আমি যখনই হচ্ছে কোনো জায়গায় ইন্টারভিউ করতে যাব, এটা অবশ্যই আজকে হোক বা কালকে, এটা কিন্তু আমাকে ব্যাকফায়ার করবে। সো এবং সেজন্যই পাওয়ার কতটুকু পর্যন্ত, আর যেহেতু শেখ হাসিনা সরকার কি করেছে, পুরো স্ট্রাকচার গুলোকে এক দল বা এক ব্যক্তি কেন্দ্রিক করে ফেলার চেষ্টা করেছিল। তো যখন শেখ হাসিনা সরকার পড়ে যায়, তার পরপর এখানে কি চেষ্টা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা মুরব্বি, মানে নতুন মুরব্বি বানায় ফেলার। তো আমি যদি নাও চাই, আমি মুরব্বি হইতে চাই না, তাও সে আমলাতন্ত্র এবং পুলিশ তারা একদম পুরোপুরি আমার ঘাড়ে ভর করে সে হচ্ছে নিজের কাজটা আদায় করে আনার জন্য সর্বোচ্চ
মানে ইন্টেনশন নিয়ে চেষ্টাটা রাখছে, করে যাবে। চেষ্টাটা করে যাচ্ছে, এখনো স্টিল নাও করে যাচ্ছে। এবং আচ্ছা। আমরা কতটুকু হচ্ছে এই পলিটিক্সটাকে ধরতে পারবো, হ্যাঁ, কতটুকু ওই চেঞ্জটাকে ধারণ করতে পারবো, এটা আসলে প্রশ্ন। এটাই আসলে সব থেকে বড় ব্যাপার আর কি। ব্যাপার এবং বা প্রশ্ন। অভ্যুত্থান অনেক বেশি মানে হ্যাঁ, নির্ভর করতেছে নির্ভর এটার করতেছে। উপরে। আচ্ছা, আপনি বলতেছেন যে অভ্যুত্থান এটার উপর নির্ভর করতেছে এবং হচ্ছে আপনারা আবার সরকারের সঙ্গে না অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারের সঙ্গে না, আবার এক পক্ষ বলতেছে যে না কিংস পার্টির সঙ্গে, আবার আপনি বললেন যে মুরুব্বি না। কিন্তু মানে প্রশ্ন যেটা যে মুরুব্বিদের মতো আপনারা হচ্ছে ঘোষণাপত্র আগে হুম, মানে বলে দিলেন যে প্রোক্লামেশন অফ জুলাই হবে। পরে ওইটা হয়ে গেল মার্চ ফর ইউনিটি। তারপর হচ্ছে কিছু অগণতান্ত্রিক আচরণ বা বলা যায় যে শিক্ষানবিশ আচরণ দেখা যাচ্ছে আপনাদের মধ্যে, যে মানে বিভিন্ন রকমেরই, ঠিক আছে? তো এখন মানে এগুলো আসলে কি কারণে আসলে মানে আহ, আপনারা আমার কি মানে আসলে শিক্ষানবিশ দেখে এরকম হচ্ছে? নাকি মানে আপনারা আসলে অগণতান্ত্রিক বা গণতন্ত্রটাকে আপনারা গ্রহণ করতে এটার পারতেছেন মূল না? প্যাটার্নটা হচ্ছে ধরেন গত 15 বছরে আমাদের যে জেনারেশনটা, আমরা কি অন্য কোনো পলিটিক্স গত 15 বছরে দেখেছি? আমরা তো শুধুমাত্র আওয়ামী লীগকে দেখেছি এবং আওয়ামী লীগের প্রশাসনকেই দেখেছি। তো আমি ধরুন ছাত্র ফেডারেশন করলাম। হুম, ফেডারেশন করার কারণে আমার এক ধরনের সাংগঠনিক প্র্যাকটিস, যে আমার এক ধরনের একটা রাষ্ট্র পরিকল্পনা। হুম, আমার কিন্তু একটা সেন্স আছে যে আচ্ছা আমি হ্যাঁ, আমার প্রশাসনকে কেমন দেখতে চাই, আমি আমার রাষ্ট্রকে কেমন দেখতে চাই। কিন্তু একটা জেনারেল স্টুডেন্ট যে কখনোই আসলে তার রাষ্ট্রকল্প তৈরিই করতে পারে নাই, ওই হুম, পরিমাণে অ্যাক্সেস বা ওই পরিমাণ স্বপ্ন আসলে হুম। আওয়ামী লীগ তাকে দেখতে শিখাই নাই। তার স্বপ্ন ওই ছিল যে মানুষটাকে আওয়ামী তো লীগকে ফালাবো বা আন্দোলন হ্যাঁ, করব। মানে কিন্তু এরপরে কি? এরপরে ওইটা তো কি? আসলে আমরা কেউই ভাবতে পারিনি। হুম, তো ওই মানুষটার কাছ থেকে যখন আমরা এক্সপেক্ট করব যে তারা একদম সর্বোচ্চ মানে গণতান্ত্রিক আচরণটুকু করবে, এটা কিন্তু আসলে হয় না। হুম, হয় না। আমি এটাকে সাপোর্ট করছি না। কিন্তু এগুলো আসলে একটা ব্যবস্থাগত সমস্যা। সিস্টেমটাকে চেঞ্জ না করতে পারলে তাহলে সবারই মধ্যে কিন্তু আওয়ামী লীগ হয়ে ওঠার বিভিন্ন এলিমেন্ট আছে। আমার নিজের মধ্যেও আছে। হুম, কিন্তু আমি কতটুকু এখানে আত্মনিয়ন্ত্রণ একই সাথে সাংগঠনিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই ব্যবস্থাগুলো ঠিক করতে পারবো, এগুলা হচ্ছে টাস্ক, হুম, এই অভ্যুত্থান পরবর্তী টাস্ক। এবং এটা শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয় না, যেটা হুম, এখানে চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগ আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে একদম প্যারালাল অংশ মানে মনে করা হচ্ছে যে হুম। আচ্ছা এক একই গ্রুপকে রকমের সংগঠন। এক গ্রুপকে ফেলে দিয়ে আরেক গ্রুপ হচ্ছে এখানে আচ্ছা। নিজেদের সুবিধা হুম। তৈরি করে নিচ্ছে। কিন্তু কোয়েশ্চেনটা তো হচ্ছে এটা তো একটা ব্যবস্থাগত সমস্যা। এই যে আমাকে সবসময় একটা মানে একটা মুনিব বানানো, হ্যাঁ, মানে একটা কিংস মুরুব্বি পার্টি বানানো। বলা, সবসময়ই হচ্ছে তারপর যে বলা। আমাকে ওই পাওয়ারের প্যারালাল এ দাঁড় করিয়ে হুম, আমার উপর সবগুলো দায় চাপিয়ে দেয়া। হুম, কিন্তু আমরা চাচ্ছি ওই গণতান্ত্রিক আচরণটা হোক। হুম, কিন্তু পুরা ব্যবস্থাটা এমনভাবে হচ্ছে এক ব্যক্তি এবং একক পাওয়ারের উপর দাঁড়িয়ে থাকে যে হুম। ওই জায়গায় গণতান্ত্রিক আচরণ করতে গেলে উল্টা আরো মানে জিনিসটা হচ্ছে খুবই হ্যাঁ, জটিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আচ্ছা। সবাই আছি। এটা তো হ্যাঁ, আসলে একটা আ সিনক্রোনাইজেশন হইতে হবে। হতে একই হবে। সাথে পলিটিক্যাল পার্টি গুলো, একই সাথে ছাত্রদের সাথে মধ্যে। হ্যাঁ। এখন এই সিনক্রোনাইজেশনটা না হলেই কিন্তু এখানে একটা বিরোধ তৈরি হবে। হুম, এবং একই সাথে এটা একটা জেনারেশনাল বিরোধ। হুম, আবার একই সাথে এটা একটা বড় ধরনের রাজনৈতিক বিভাজনের দিকে চলে যাবে। এটা হুম, আমি মনে করি না যে এটা কোনোভাবেই বর্তমানে আমাদের কাম্য। কারণ এখানে আমরা কোনো জেনারেশনাল ওয়ারফেয়ার এর মধ্যে নাই। হুম, সকল জেনারেশনই কিন্তু এই মুভমেন্ট এর মধ্যে ছিল। হুম। এবং এটা হচ্ছে একটা ইন্টারিম পিরিয়ড। পিরিয়ড। যখন একটা রিকনসিলিয়েশন প্রসেস এর মধ্যে যায়, হুম, এরপর থেকে নতুন কিছু একটা দাঁড়ায়। সে দাঁড়ায়। নতুন পক্ষগুলোর মধ্যে হয়তো নানান ধরনের চিন্তাগত ডিফারেন্সেস তৈরি হয়। সেখান থেকে হয়তো অন্য একটা ফাইটে আমরা ঢুকবো। কিন্তু এটা হচ্ছে একটা ইন্টারিম পিরিয়ড। এবং হুম, এই ইন্টারিম পিরিয়ডে আমাদের দায় হচ্ছে এখানে একটা রিকনসিলিয়েশন এর মধ্যে যেতে হবে। যেতে হবে। এবং পলিটিক্যাল পার্টি গুলারও ওই যে বর্তমান সময়টা যে আসলে একটা রিকনসিলিয়েশন এর সময়, হ্যাঁ, সেই দায়টা আসলে আমাদের সবার। সবার। কেউ ফেল করলে একা ফিল করবে না। আচ্ছা। মানে এটাই হচ্ছে আমার হ্যাঁ, কথা। কেউ একা ফিল করবে না। না। গভর্নমেন্ট ফিল করলে আমরাও ফিল করব, পলিটিক্যাল পার্টিও ফিল করবে, হ্যাঁ, জনগণ ফিল করবে। হ্যাঁ। আপনার হচ্ছে মানে কয়েকটা পয়েন্ট বের হইলো যে আপনারা হচ্ছে কিংস পার্টি হইতে চাচ্ছেন না, কিন্তু হচ্ছে আমলারা বা জটিলতার কারণে আপনাদের হচ্ছে ওরকম বা একটা মানে দেয়া হচ্ছে যে আপনারা কিংস পার্টি, ওরকম একটা ভাইব দেয়া হচ্ছে। দ্বিতীয় বললেন যে বিরোধী দলগুলোর আসতে হবে। মানে বিরোধী দল না, সরি, মানে পলিটিক্যাল দল, সকল রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠনগুলো। তারা কেন মানে ১ম প্রশ্ন হচ্ছে তারা কেন আসবে? তারা তো ক্ষমতায় যেতে চায় মূলত। আপনারা হুম, ক্ষমতায় যেতে না চাইলে আপনারা তো, যদি ভুল না করি আরকি, হুম। সংস্কার চান আরকি। ঠিক আছে? আওয়ামী লীগের। ক্ষমতায় হ্যাঁ, এটা খুব ভালো কোয়েশ্চেন হুম। করেছেন যে কেন আসলে মানে তারা কেন? এটা কিন্তু আমি ধরেন আচ্ছা আমি উদাহরণ দিই। ধরেন জি। বিএনপির কথাই আমি বলি। হুম। বিএনপির অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। এবং তারাও মনে করে যে বর্তমান ব্যবস্থাটা যদি এখানে চলমান থাকে তারা নিজেরাও এটা শাসন করতে পারবে না। এবং আচ্ছা। কারণ একটা মিনিমাম জায়গায় আসতে হয়। আওয়ামী লীগ মানে ওই কারণ একই সাথে হচ্ছে মানে জিনিসটা আমি কিভাবে বুঝাচ্ছি? ধরেন নির্বাচন হলো। হুম, নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলো। হুম,
এবং সে একই প্রসেসে যখন ক্ষমতাটা ইউজ করতে যাবে চূড়ান্ত কন্ট্রোল নিয়ে, তখন কিন্তু একটা বড় ধরনের রিপার্কেশন তাকে সহ্য করতে হবে। এবং বিষয়টা দেখা যাবে তাদের ইন্টারনালি তার একটা বড় জটিলতায় পড়বে যে প্রশাসনকে এভাবে না চালাইলে প্রশাসন চলতেছে না, প্রশাসন পুরোপুরি হচ্ছে একটা ক্ল্যাশের মধ্যে চলে যাচ্ছে, আবার জনগণও সেটা মানতে যাচ্ছে না। তার মানে কিন্তু পলিটিক্যাল পার্টি হিসেবে তারা আস্তে আস্তে তাদের জনপ্রিয়তাটা হারিয়ে ফেলবে। এটা কিন্তু বিএনপির জন্য একটা বড় আশঙ্কা সামনে গিয়ে। এখন সেটার জন্য কি দরকার, যে তারা যদি ইন ফিউচার পলিটিক্সটা দীর্ঘমেয়াদে করে যেতে চায়, এখন আমাদের তো আসলে দিন শেষে সংগঠন লাগবে, রাজনৈতিক সংগঠন আমাদের দরকার। না হলে এখানে যে ধরনের পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে, এটা তো আসলে আমরা যদি মনে করি যে ছাত্ররা গিয়ে ওটা মিট আপ করবে, ইটস নেভার গোয়িং টু হ্যাপেন। এটা কখনোই হবে না। কারণ এখানে বাংলাদেশ খুবই ডাইভার্সিফাইড একটা কান্ট্রি। সেই ডাইভার্সিফাইড কান্ট্রির কালচার গুলা বা এখানকার পলিটিক্স গুলা এখানে যদি মনে করে একা গিয়ে কেউ অ্যাকোমোডেট করে ফেলবে, সবকিছু নিয়ে ফেলবে, এটা হবে না। শেখ হাসিনা তো চেষ্টা করছে, ও এত বড় হিস্ট্রির কি বলবো হিস্ট্রির ইয়ে হওয়া সত্ত্বেও, সে কি বলবো মালিক হওয়া সত্ত্বেও সে কিন্তু এটা নিতে পারেনি, সে কিন্তু করতে পারেনি। তার মানে এখানে ওই ডাইভার্সিটি, হ্যাঁ এটা করতে পারেনি, কারণ জনগণের ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স কিন্তু আস্তে 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 তৈরি হয়। এখানে বাংলাদেশের মানুষের জনগণের ভিতরে একটা পলিটিক্যাল এজেন্সি আছে, পলিটিক্যাল সংগ্রাম আছে, তার একটা নিজস্ব পলিটিক্যাল এজেন্সি আছে, যে জিনিসগুলোকে পলিটিক্যাল পার্টিগুলো প্রপারলি অ্যাড্রেস করতে পারে না। এবং আমাদের যেটা দরকার, জনগণকে ওই স্পেসটা করে দেয় যে ইউ চুজ, উই আর হিয়ার, ইউ চুজ। এবং কিন্তু আমরা যদি হচ্ছে বর্তমানে শুধুমাত্র সামান্য কিছু সংস্কার আর সামান্য কিছু নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতা হস্তান্তরের দিকে যাই, তাহলে যে পার্টিটা ক্ষমতায় আসবে তার পক্ষে পলিটিক্স করাটা ঠিক মতো সম্ভবই হবে না। এবং সে একনায়কতান্ত্রিকও হইতে পারবে না, কারণ শেখ হাসিনা খুব বড় একটা উদাহরণ। তো এই যে ডেলিমা, সেটা কাটানোর জন্য সব থেকে বড় উপায় হচ্ছে যে এই যে সংস্কার কার্যক্রমগুলো বা বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, সেটাকে যাতে আমরা রাখতে পারি, অনগোয়িং রাখতে পারি। এবং আমরা একটা সাজেশন দিয়েছি যে এখানে গণপরিষদ নির্বাচন সব থেকে বেটার সলিউশন হয়। একই সাথে এখানে আমরা একটা নির্মাণের কাজটা চালিয়ে গেলাম, আরেক দিকে হচ্ছে এখানে মানে রুল করা, নিয়মতান্ত্রিক ভাবে রুল করার একটা পদ্ধতিও চলবে, যার ফলে একটা চেক এন্ড ব্যালেন্সের সম্পর্ক উইদিন দ্য গভর্নমেন্ট তৈরি হবে। এবং এটা একটা গণতান্ত্রিক প্রসেস তৈরি করতে পারে সামনের দিকে। এবং এটা তো আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, 5 বছর 10 বছর ধরে এটা চলতে হবে, তাহলে হয়তো একটা চেঞ্জ আমরা দেখতে পারবো। আচ্ছা, কিন্তু আমরা দেখি যে আপনাদের যারা নেতারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তারা হচ্ছে জামাতে ইসলামের সঙ্গে মিটিং করতেছে, এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম গতকাল 31শে ডিসেম্বর মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে ঘোষণা দিল যে শিবির হচ্ছে সহযোদ্ধা। ঠিক আছে, ছিল অভ্যুত্থানের বড় সহযোদ্ধা শিবির। মানে আপনারা কি বিএনপি কে কি সাইড করে দিচ্ছেন কিনা, বা এরকম করে আসলে মানে বা সহযোদ্ধা হিসেবে মানে এক গ্রুপকে নিলেন অন্য দলকে নিলেন না, এটা কি মানে কোনো? এটা ধরেন আমি যখন বিএনপির সাথে কথা বলতেছি বা বিভিন্ন গ্রুপের সাথে কথা বলছি, এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে যে ইসলামী জাতীয়তাবাদটাকে আপনারা ফোকাসে নিতেছেন বা এরকম কিছু? ইসলামী জাতীয়তাবাদ বাংলাদেশে কখনোই খুব বেশি পপুলার হবে না। এখানকার মানুষ আসলে প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু মানে ধরেন আমার আম্মা, উনি গানও শুনতে পছন্দ করেন, একই সাথে উনি নামাজ কালামও পড়েন, মানে সবই চলে। বাংলাদেশ আসলে খুবই ডাইভার্সিফাইড, আর ধর্মের দিক থেকে তো আরো ডাইভার্সিফাইড। আমার এলাকা ধরেন আমার বাড়ি হচ্ছে ফটিকছড়িতে অর্ধেক কওমি মাদ্রাসা, অর্ধেক হচ্ছে মাইজ ভান্ডার, মানে এটা হচ্ছে। আর ওগুলো তো সব এতদিন পর্যন্ত আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, এই ইসলামিক গ্রুপগুলা। তো তার মানে এই যে ইসলামিক একটা ডাইভার্সিফিকেশন, ওখানে গিয়ে তো আর অন্যান্য, এখানে যদি একটা ইসলামিক জাতীয়তাবাদ আমি নির্মাণ করতে যাই, এটা অনেক 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 কঠিন একটা প্রক্রিয়া, কারণ এখানে ইসলামটা অনেক ডাইভার্সিফাইড। এবং এই ডাইভার্সিফিকেশনটা সুন্দর, এই ডাইভার্সিফিকেশনটা কোনো আমি শুদ্ধতা হালাল হারামের কনসেপ্টে দেখব না। আমি এই ডাইভার্সিফিকেশন দেখতেছি যে মানুষের কালচার এবং মানুষ কোনটাতে শান্তিতে থাকে, সেই হিসেবে আমি এমন একটা জায়গায় যদি হাত দিতে চাই যেটা আসলে সোসাইটির ইমব্যালেন্স ক্রিয়েট করবে, কালচারাল ইমব্যালেন্স ক্রিয়েট করবে, সেটা কিন্তু আমাকেই ছুঁড়ে ফেলে দিবে। এটা কিন্তু আমাদের সংগ্রামেরই অংশ। সে তার সংগ্রাম নিজের মতো করে যায়, আর যে সংগ্রামটাকে বাধাগ্রস্ত করতে যায় তাকে ছুঁড়ে ফেলে দেয়। আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিছে না, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস করতে গেছে, সে প্রগতিশীলতা আর মৌলবাদ এই বিষয়গুলোর মধ্যে দেশকে ভাগ করতে গিয়েছে, সাধারণ মানুষই তো তার এই কনসেপ্টকে ছুঁড়ে ফেলে দিল। এটা তো পলিটিক্যাল পার্টির তৈরি করা কনসেপ্ট না। এই যে জনগণের ভিতর থেকে তৈরি হওয়া সংগ্রাম, সেটাকে অ্যাড্রেস করাটা খুব জরুরি। আমি যখন হচ্ছে 4 আগস্টে ইয়েতে যাই, শাহবাগে যাই, তখন শাহবাগ মোড়ে আমরা চা খাচ্ছিলাম সকাল 11টার দিকে।
তখন একজন লোক এসে আমার সাথে দেখা করে, ওনারা বিশাল মিছিল নিয়ে আসছেন পুরান ঢাকা থেকে। মিছিল নিয়ে এসে উনি আমাকে সালাম দেন, উনি আমাকে চিনেন। তো আমরা কুশল বিনিময় করছিলাম, চা খাচ্ছিলাম। তো উনি বললেন যে উনি আসলে বিএনপি করেন এবং যারা আসছে ওরা সবাই আসলে বিএনপির লোকজন, কিন্তু এটা কেউ মুখে বলে নাই যে ওরা বিএনপি করে। সেম জামাতের প্রচুর লোক ছিল, কিন্তু তারা কেউ মুখে বলে নাই যে ওরা জামাত, কারণ ওই না ওই সময়ে কিন্তু একটা বাস্তবতা কেউ দলীয় ইয়ে দিবে না, এবং আমার পাশের মানুষটাও জানে না যে কে কোন দলের, কিন্তু সবাই সবার জায়গা থেকে নেমে আসছে। এটাই তো একটা অভ্যুত্থানের সৌন্দর্য। এখন এর পরবর্তী সময়ে নানান পলিটিক্যাল ডিফারেন্সকে কেন্দ্র করে সবাই তার মতো করে বলয় খুঁজে দিচ্ছে, যে বলয় হচ্ছে আমরা সবাই অ্যাডজাস্ট হইতে পারি। তো আমার এখানে পলিটিক্যালি আলাপটা হচ্ছে যে এখানে বর্তমান সময়টা আসলে বিভাজনের সময় না, বরং যতটুকু রিকনসিলিয়েশন করে করে আমি আগাতে পারবো তত বেশি এটা সবার জন্যই ভালো। এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র তৈরি করার যে উদ্যোগটা নিয়েছে, ইট ওয়াজ এ ভেরি গুড মুভ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বলি, তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যে তারা সবাইকে নিয়ে যে এটা তৈরি করতে চান, এটা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয়। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা এই জিনিসটা চাচ্ছিলাম, যেহেতু গত কয়েক মাস ধরে বারবার এই কথাটা আসছিল, কিন্তু যখনই আমি ঘোষণাপত্রের কথা বলতে যাব সাথে সাথে বলবো যে এটা তো একদলীয় একটা ইয়ে তৈরি করে ফেলা হচ্ছে, সম্পত্তি তৈরি করে ফেলা হচ্ছে, কিন্তু অন্য কেউ তো সেটা উদ্যোগও নিচ্ছে না। তো উদ্যোগটা নিতে হবে আমার। আবার আমি যখন আয়োজনের কাছে অ্যাপ্রোচ করতে যাব, হি না 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 না, ও তো দলীয় উদ্যোগ নিচ্ছে। এরপর মানে শেষ পর্যন্ত কিন্তু আমরা এই রিস্ক ফ্যাক্টর গুলো মাথায় নিয়েও কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম। আচ্ছা, আপনাদের রাজনৈতিক দল কয়টা হবে? মানে একটা তো জাতীয় নাগরিক কমিটি, আর একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এখন মানে যদি রাজনৈতিক দল হয়, কি আলাদা আলাদাই হবে নাকি হচ্ছে জাতীয় নাগরিক কমিটি তারা সরাসরি ঘোষণা দিয়েছে তারা একটা রাজনৈতিক দল হবে। আমরা প্ল্যাটফর্মের ভিতরে মানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে যখন আলাপ করেছি, আমাদের ভিতরে এই পার্টি তৈরি করা বিষয়ে কোনো সরাসরি কথা আমরা বলি নাই। বরং এখনো পর্যন্ত আমাদের যে পজিশন, যে কেউ যদি পার্টিতে যেতে চায় তাহলে এই প্ল্যাটফর্ম থেকে তারা পার্টিতে মুভ করতে পারে, প্ল্যাটফর্ম থেকে পদত্যাগ করে পার্টিতে মুভ করতে পারে, এটাতে কারো কোনো আপত্তি নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো মানে বাঙালি জাতীয়তাবাদ, এটাকে আপনারা কতটুকু ফোকাস করতেছেন যদি বলেন আর কি? বাঙালি জাতীয়তাবাদ আপনার ফোকাস জায়গাটা কোথায়? বাঙালি জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ নিয়ে তো বলছেন, ঠিক আছে, বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আপনার অবস্থানটা কোথায়? বাঙালি জাতীয়তাবাদ তো খুবই মানে ভেগ একটা কনসেপ্ট, মানে যেটা ৭১ সালে যখন বাঙালি জাতীয়তাবাদ অনেক পপুলার হয়ে ওঠে, কারণ এই ভূখণ্ডের যারা জনগোষ্ঠী তারা আসলে আরেকটা ভূখণ্ডের জনগোষ্ঠী দ্বারা নিপীড়িত হচ্ছিল, কিন্তু ৭১ সালের পরে তো আসলে বাঙালি জাতীয়তাবাদ তার যে জনপ্রিয়তা স্বাভাবিকভাবেই সেটা হারানোর কথা। কারণ আপনি যখন ইন্টারনাল একটা ভূখণ্ডের মধ্যে বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী যখন তার অধিকারগুলো খুঁজতে থাকবে, তখন বাঙালি কনসেপ্টটা দিয়ে আমি সেটাকে আর এক করতে পারবো না। যেটা হয়েছিল আপনার সংবিধান প্রণয়নের সময় এম এন লারমা তখন খুবই অবজেকশন দেন যে এখানে এটা তো আমরা তো সবাই বাংলাদেশি, আমরা একটা ভূখণ্ডের মানুষ, আমি তো বাঙালি না। তো এবং পরবর্তীতে বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদ কনসেপ্টটা নিয়ে তারা রাজনীতি শুরু করে। তো এই জায়গায় আসলে বাঙালি, এবং পরবর্তীতে এটা রিভাইভ করার চেষ্টা করেছে শেখ হাসিনা, কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদ এই কনসেপ্টে আসলে বাংলাদেশ খুব বেশি দিন রান করতে পারবে এটা আমার কাছে মনে হয় না। বরং আমাদের আরো বেশি ডাইভার্স, আরো বেশি আসলে মানে কি বলা যায়, ইনক্লুসিভ হইতে হবে সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে। যেমন আমি খুব ইয়ে করে বলি যে আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থীরা আছে, আমার রাজনীতিতে ওর জায়গাটা কই, এটা তো খুব ইয়ে একটা কোশ্চেন না। যারা কওমি মাদ্রাসার স্টুডেন্ট, আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট, যারা আপনার হচ্ছে মানে এই মাদ্রাসাগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে আওয়ামী লীগের এই গভর্নিং বডিগুলোতে আওয়ামী লীগের লোকজন পুরোপুরি দখল করে রাখতো। মসজিদ কমিটির সভাপতি হতো স্থানীয় আওয়ামী লীগের নেতা। তো ধর্মকে তারা কিন্তু নিজের মতো করে ইউটিলাইজ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের যে সমস্যাগুলো তারা ডে টু ডে বেসিসে একজন মুয়াজ্জিন বা একজন ইমাম মানে থাকে না, যে তাদের যে একটা কি বলবো বেতন কাঠামো বলি, তাদের যে জীবনযাপন এতই কি বলা যায় দরিদ্র, মানে এতই বাজে জীবন আসলে তাদের যাপন করতে হয়। মানে বিষয়টা কি এরকম যে হুজুরদের টাকা পয়সা লাগে না, তাদের বাচ্চা কাচ্চা থাকে, তো তার তো সংসার থাকে, তো ওইটা তার চলতে হচ্ছে না। কিন্তু আপনি যদি একজন হুজুরের মাসিক আয় দেখেন, এটা খুবই কম, 10,000 টাকা 12,000 টাকা, ওভাবে তো একটা মানুষ জীবন চালাতে পারে না। তো ওই জায়গাগুলোতে গিয়ে কিন্তু কনসেপ্ট আর অ্যাড্রেসই হয় না, কেন সে হুজুর। তো এই যে আমার তো সবাইকে নিয়ে আসতে হবে আমার রাজনীতির মধ্যে, এবং আমরা এতদিন পর্যন্ত কি হয়েছে
যে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস না করে এই জনগোষ্ঠীগুলোকে একটা আদারিং প্রসেসের মধ্যে দিয়ে সবাইকে আদারাইজড করে ফেলা হয়েছিল। ওকে। এবং বর্তমান রাজনীতিটা আসলে সেজন্য মনে করি যে সকল পক্ষ, সকলের যে কালচার সেটাকে আসলে আমাদের ইনক্লুড করতে হবে। ইনক্লুড করতে এটা হবে। এটা বরং আমি মনে করি যে অনেক হ্যাঁ, সফিস্টিকেটেড এবং দীর্ঘমেয়াদী একটা সলিউশন প্রভাব হতে দিবে বা পারে। সলিউশন দিবে। আচ্ছা, আপনি রিকনসিলিয়েশন, ইনক্লুসিভনেস এর কথা বলতেছেন, বারবার সংস্কারের কথা বলতে গিয়ে। এখন এই সংস্কার প্রশ্নগুলো আপনাদের মধ্যে কারা ঠিক করতেছে? ঠিক আছে? আর আপনি বলছেন যে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। তো এখন ২ টা প্রশ্ন। একটা হচ্ছে সংস্কার প্রশ্নগুলো কে ঠিক করতেছে? ২য় প্রশ্ন হচ্ছে যে আমি আগে সবাইকে বলতাম যে নির্বাচনের হচ্ছে যৌক্তিক সময় কতদিন? আপনাকে বলব হচ্ছে আওয়ামী লীগের হুম। বিচার হওয়াটা যৌক্তিক সময় কতদিনের মধ্যে হইতে হবে আওয়ামী লীগের বিচার আপনার কাছে? যে এই সময়ের মধ্যে হইলে সেটা ভালো আওয়ামী লীগের বিচারটা। সর আম সরকারের মানে সংস্কার প্রশ্নগুলো কে সংস্কারের ঠিক প্রসঙ্গগুলো করতেছে? নিয়ে আসলে হ্যাঁ, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জি, ওই ধরনের মানে কোনো হস্তক্ষেপ করেছে এটা আমি বলতে পারব না। ওকে, আমরা যেটা করেছি আমরা কিছু ছাত্র প্রতিনিধি এখানে সিলেক্ট করে পাঠিয়েছিলাম ওকে, এই সংস্কার কমিশনগুলোর জন্য। আদার আদার দেন দ্যাট যে বডিগুলো তৈরি হয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের বরং সরকারের পক্ষ থেকে সেগুলো সিলেক্টেড হয়েছে। হুম, আ এবং আমরা এক্সপেক্ট করব যে এই সংস্কার কার্যক্রম যখন সরকার শুরু করবে, হুম, এটা যাতে কাগজে সংস্কার না হয়। এটা হুম, যাতে একটা ইমপ্লিকেশন থাকে। থাকে। অলরেডি আমরা দেখতে পেরেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা, হুম, হুম, সেটা যখন বলল যে প্রশাসনিক ক্যাডার থেকে 50-50 হুম, প্রশাসন হুম, এবং অপ্রশাসন এটা জি, এটা 50-50 হয়ে যাবে। সাথে, সাথে রীতিমতো জনপ্রশাসনের মধ্যে একটা তোলপাড় তৈরি হয়ে হুম, গেল। তো ওই জায়গাগুলোতে তার মানে এটা কিন্তু অ্যাড্রেস করাটা জরুরি ছিল। জরুরি যে ছিল। মানুষটা ডাক্তার সে কেন হচ্ছে সে তো কখনো সচিব হতে পারবে না। তার সিনিয়র থাকবে একটা প্রশাসনিক হুম, ক্যাডার। এবং এটাই কিন্তু আসলে সব ধরনের আ আ আমলাতন্ত্রের মধ্যে যে একটা বিশাল ইনসাফিসিয়েন্সি হুম, এবং একই সাথে ইনসাফিসিয়েন্সি আর হচ্ছে তাদের অদক্ষতা। হুম, এটা কিন্তু তৈরি হয়েছে মূলত এই প্রসেসটার কারণেই। ওকে, কারণ আমি যদি ডাক্তার না হই, আমি যদি হচ্ছে যে জনস্বাস্থ্য বিষয়ে আমার আইডিয়া না থাকে, তাহলে আমি কিভাবে করে এই পুরা এত বড় সেক্টর আমরা দেখব? হুম, তো এটাই কিন্তু আবার পাওয়ার পার্টি যারা তারা কিন্তু ব্যবহার করেছে তাদের ক্ষমতাটাকে কায়েম করে রাখার জন্য। তো অবশ্যই এই মানে আমি হুম, যেটা বলতে চাচ্ছি তার মানে এই কিছু জায়গায় যদি হাত দিয়ে এখানে সংস্কারের চেষ্টা করা হয়, তাহলে এখান থেকে একটা গ্রহণযোগ্য কিছু মানে দীর্ঘমেয়াদী একটা ভালো কিছু বের হয়ে বের আসবে। হবে। তো এটা হচ্ছে আমাদের সংস্কারের প্রসঙ্গে ওকে। আমাদের কথা এবং এটা আসলে শুধুমাত্র আমাদের কথা এটাই না। হুম, বিভিন্ন জনগণের বিভিন্ন নাগরিক ফোরাম যারা তারা কিন্তু এগুলো নিয়ে খুবই অ্যাক্টিভ। অ্যাক্টিভ। আমি মনে করি বৈষম্যবিধি থেকে নাগরিক হুম, ফোরামগুলো আরো অনেক বেশি দায়িত্বশীলতার পরিচয় ওকে, দিচ্ছে এই সংস্কার প্রসঙ্গ নিয়ে। ওকে। এবং এটা অনেক বেশি পজিটিভ। যেটা আমি আন্দোলনের যখন শেষ হয়েছে হ্যাঁ, আমি ১ম বলেছিলাম যে এখানে অনেক বেশি নাগরিক ফোরাম হওয়াটা জরুরি। এবং আচ্ছা। এটা আসলে খুবই পজিটিভ যে ঢাকা শহর শুধুমাত্র ঢাকা শহর না, বিভিন্ন জেলা শহরগুলোতে অনেক বেশি নাগরিক ফোরাম তৈরি হচ্ছে। জি, যারা এই সংস্কার প্রসঙ্গগুলো নিয়ে নিজ অপিনিয়ন থ্রো করতে চায়। জি, এটা বাংলাদেশের জন্য একটা খুবই পজিটিভ চেঞ্জ। পজিটিভ জিনিস। আর আওয়ামী লীগের মানে বিচার, বিচারটা যৌক্তিক আওয়ামী সময় লীগের কতদিনের মধ্যে বিচারের হইতে হবে? সরকার থেকে তো গত অক্টোবর মাসে আইসিটি রিফরমেশন করা হয়েছে। হুম, যেটা হ্যাঁ, ক্রাইম ট্রাইব্যুনাল করা হ্যাঁ, হয়েছে। ইন্টারন্যাশনাল হ্যাঁ, হ্যাঁ। আন্তর্জাতিক রায়। ওইটা রিফরমেশন করা হয়েছে। কিন্তু আ সেটার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে বাট এটা খুবই হুম, স্লো এবং আ ওই সময় ব্যারিস্টার তাজুল ইসলামের সাথে আমি পার্সোনালি দেখা করি এবং জি, আ উনি কিন্তু মিডিয়ার সামনেই বলেছেন এরকম না যে আমার সাথে পার্সোনাল কোনো জি, কথা। উনি স্পষ্ট করে বলেছেন যে স্থানীয় পর্যায়ে যে মামলাগুলা যেগুলা এই মামলা বাণিজ্য থামানোর জন্য জি, উনারা স্থানীয় পর্যায়ে মামলাগুলা ক্রাইম ট্রাইব্যুনালে উনারা হুম, ট্রান্সফার করে ফেলবেন। তো আমরা এটাকে সাধুবাদ জানাই যেহেতু এটা দরকার। দরকার। এই মামলা বাণিজ্য থামানোর জন্য দরকার। আর শহীদ পরিবার বা আহতদের যে পরিবার তাদের তো একটা নিশ্চয়তা লাগবে। জি, তো নিশ্চয়তা লাগবে। কিন্তু আমরা আসলে সরকারের পক্ষ থেকে সেটা উদ্যোগটা প্রপারলি দেখি নাই। দেখি নাই। এখন মামলাগুলো তো ঠিকই স্থানীয় পর্যায়ে চলছে এবং এগুলার কোনো প্রোগ্রেস নেই। হুম, আপনি আওয়ামী লীগ নেতাদের কথা দেখেন, ছাত্রলীগ নেতাদের দেখেন তারা তো অনেকেই ওপেনলি ঘুরে বেড়াচ্ছে বা আত্মীয়স্বজনের বাসায় লুকিয়ে আছে। তাদের যে সম্পত্তি সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয় নাই। তো আমি আসলে সেজন্য মনে করি যে এই বিচারটা হুম, দরকার আমাদের এই যে একটা ট্রমা, হুম। এই যে জেনারেশনাল ট্রমা সেটাকে রিডিউস করার জন্য। এটার জন্য তো অবশ্যই ন্যায় বিচারের দরকার আছে। এবং অবশ্যই দরকার আছে। এবং এই দায়িত্বটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ নিয়েছে, এটা পরপর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু উনি বলেছেন যে এই বিচারের হুম, কাজটা সে করবেন। তাহলে এটা অবশ্যই গভর্নমেন্টের একটা বড় লায়াবিলিটি যে এই বিচারটা তার করতে হবে। করতে এবং হবে। এটা কোনো ছেলেখেলা না।
না, ন্যায় বিচার তো কিভাবে ন্যায় ছেলে বিচার খেলা কোনো হয়? ছেলে খেলা না। এটা ৭১ সালের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধীর বিচার আস্তে, আস্তে ৫৩ কত হুম, ২০১৩ সালে ১৩ গিয়ে সালে এটা হয়েছে। তো আমরা এটা নিয়ে আর কয়েকবার কালক্ষেপণ করে দেখতে চাই শাহবাগী না। আন্দোলন। এটা নিয়ে কালক্ষেপণ দেখতে চাই না। আর সবথেকে বড় কথা এটা নিয়ে আপনার রাজনীতি দেখতে চাই না। ওকে। এটা নিয়ে যদি ইন ফিউচার কেউ রাজনীতি করার সুযোগ পায় যে না আমরা আসলে হচ্ছে জুলাই অভ্যুত্থানের আ যারা শহীদ তাদের ইয়ের বিচার হবে, হত্যার বিচার হবে। ইট উইল বি ডিভাস্টেটিং। আমরা একই সাইকেলের মধ্যে আটকে যাব হুম, ২৪ কে কেন্দ্র করে। এতদিন ৭১ কে কেন্দ্র করেছিলাম, এখন ২৪ কে কেন্দ্র করে হবে। তো ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা বড় দায়িত্ব যে তারা একটা ন্যায় বিচার নিশ্চিত করুক যাতে আমরা একটা এই ট্রমা থেকে বের হয়ে নতুন কিছুর দিকে আমরা আগাতে পারি। আগাতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্রদের যে রাজনীতি তার সঙ্গে গণমাধ্যমের খুব একটা ভালো একটা কনফ্লিক্ট চলতেছে। হুম, এবং দেখা গেছে যে মানে গণমাধ্যম কমিশন থাকতেও মানে অভিযোগ আসছে যে আপনাদের হাসনাত আব্দুল্লাহ তিনি হচ্ছে কিছু স্টেপ হাতে নিছেন এবং নিজের হাতে নিছেন আরকি। এটা বলল এবং হচ্ছে গতকালকেই বলল সে। এবং গণমাধ্যম কমিশন তো একটা আছেই। তারপরে সেটা করল। এবং মানে আমার প্রশ্ন যেটা যে এগুলো কেন ঘটলো আরকি? ঠিক আছে? গণমাধ্যমের সঙ্গে এটা কেন ঘটলো? আর আরেকটা প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের এথিক্যাল যে মাইন্ডফিল্ড এটা আপনারা মূলত কিভাবে দেখতে চান? আমাদের যেটা মনে হচ্ছে যে গণমাধ্যমের এথিক্যাল মাইন্ডফিল্ডটা নিয়ে আপনারা হচ্ছে সন্তুষ্ট না। তো সেটা আপনাদের কাছে কিরকম বা কিরকম দেখতে আ চান নতুন এটা গণমাধ্যম, এই নতুন কনসেপ্টটা বাংলাদেশে? অনেক বেশি আসলে আওয়ামী লীগের বিচারের কনসেপ্টটার সাথেও রিলেটেড। আচ্ছা, যেহেতু গত ১৫ বছর প্রায় সবগুলো গণমাধ্যম আওয়ামী লীগের রীতিমতো উম তাবেদারি করে গেছে। জি, তো এখানে অনেক ভালো সাংবাদিক ছিল, আমাদের অনেক সিনিয়ররা ছিল, অনেক ভালো সাংবাদিক ছিল। আবার অনেক, অনেক জঘন্য সাংবাদিকও ছিল যারা টেকনিক্যালি ওরা আসলে পা চেটে গেছে। আর কিছুই করে নাই। ওকে। তো আপনি হয়তো তার যখন সম্পত্তি হিসাব করতে যাবেন, আপনি যখন দেখবেন যে তার মানে মানে তার সম্পত্তি হিসাব করতে যাবেন বা একদম ফিজিক্যাল কোনো এভিডেন্স খুঁজবেন, তখন হয়তো আপনি সেভাবে পাবেন না। হুম, কিন্তু তারা হয়তো এই এই যে চাটুকারিতা করে নিজের একটা ব্যক্তিগত কোনো সুবিধা আদায় করে নিয়েছিল বা তার জবে হয়তো বেতনটা তার বেড়েছে। এই ধরনের অনেক সুযোগ সুবিধা আসলে অনেক সাংবাদিকরা নিয়েছিল। এখন ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা অফিসে তো জানতো যে কারা শেখ হাসিনার তাবেদারি করে গেছে। হুম। তো এটা তো গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলোরই দায়িত্ব ছিল তাদেরকে ছাঁটাই করে তাদেরকে বিদায় করে দেয়া। বিদায় করে দেন। তবে আ এখানে যেটা একটা ইয়ে তৈরি হয়েছে সময় টিভিকে কেন্দ্র করে। সময় টিভি যা করেছে এই অভ্যুত্থান বা এই সময়ে আমার সেটা নিয়ে আসলে কিছু বলার নেই। সত্যিই কিছু বলার নেই। এবং ফেড আপ। আমার আসলে কিছু বলার নেই এগুলা আচ্ছা, নিয়ে। তারা আসলে যা করেছে এগুলা কোনো সাংবাদিকতার পর্যায়ে পড়ে ওকে। না। কিন্তু তবে এটার একটা মানে একটা প্রসেসের মধ্য দিয়ে তাদের অপসারণগুলো দরকার ছিল। যদি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো এখানে অপসারণ করতে না চায় তাহলে সরকারের দায়িত্ব ছিল। নিজের দায়িত্ব নিয়ে এখান থেকে তাদেরকে অপসারণ করা। সরকার সেটাও প্রপারলি করতে পারে নাই। এবং যার কারণে একটা টোটাল হযবরল পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। এবং এখানে যদি গভর্নমেন্ট যথেষ্ট লায়াবিলিটি দেখতো তাহলে দেখাতো তাহলে ছাত্রদের উপরে এই দায়গুলা হয়তো আজকে এসে আসতো না। আসতো না। এটা আমি মনে করি এই যে আরকি। ওকে। আচ্ছা গণ অভ্যুত্থান ১২ জুলাই থেকে ৫ আগস্ট খুবই ক্রিটিক্যাল সময়। অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। এখন আহতরা যারা আছেন অভ্যুত্থানে তারা প্রপার সেবা পাচ্ছেন না। তাদের হচ্ছে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে এবং উপদেষ্টারও দেখা গেছে নিজের বেতন থেকে কেটে হুম, তাদেরকে হুম, হেল্প হুম, করতে হুম, হচ্ছে। হুম, ঠিক আছে? তো এটা নিয়ে কথা নাই কেন? এবং আমলা লেভেলেও দেখা গেছে যে এটা নিয়ে হুম, কোনো হুম, কথা হুম। নাই। তো এটা নিয়ে একটু এটা যদি আমার ক্লিয়ার করেন। আমার আ আ অনেকের আহতরা সাথে কথা সমাধান হয়েছে। কিভাবে? ফাউন্ডেশনের সাথেও কথা হয়েছে, জি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা হয়েছে। ওখানে ছাত্র প্রতিনিধিরা আছেন। তাদের সাথেও অনেকের সাথে কথা হয়েছে। আবার সরকার ১ম এ কিন্তু এটা শুধুমাত্র আহতের ক্ষেত্রে নয়। এটা ত্রাণ কার্যক্রম নিয়েও কিন্তু একই সমস্যার মধ্যে পড়তে হয়। যখন আ ফেনীতে তখন তো ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তখন বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আ ত্রাণ তহবিল, হুম, ত্রাণ তহবিলে উনারা টার্গেট সেট করেছিল ৳১,০০০ কোটি টাকা। হ্যাঁ, তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৳৮ কোটি টাকা আমরা যেটা ছিল সেটা আচ্ছা, ওখানে দিয়ে দেয়া হয়। তো ওই ত্রাণ তহবিলের তৈরি হওয়ার ২ মাস পর দেখা যায় একটা ঘরবাড়িও নাকি প্রচুর ঘরবাড়ি ওখানে স্টিল নাও কিন্তু ওখানে আচ্ছা, দেখা আচ্ছা। যায় মানে ক্ষয়ক্ষতির মুখে আছে। ওহ! এখন তো আর না, এখন তো পানি নেমে গেছে। এখন তো আর নাই, নাই। কিন্তু তার যে একটা হ্যাঁ, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি। হয়েছে সেটা তো সে মিট আপ করতে বা পারছে না। ঘর একটা তুলে ঘর দেওয়া, তো একটা তুলে দেয়া, তার হ্যাঁ, মানে আশপাশটা মেরামত করে মেরামত দেয়া। করে দেয়া। তাকে কিন্তু এখন নিজ খরচে অনেকখানি করতে হচ্ছে। কিছুটা হয়তো উপজেলা যে হুম, কর্মকর্তা, হুম। নির্বাহী কর্মকর্তা তার থেকে কিছুটা পাচ্ছে। আচ্ছা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আজকে হচ্ছে ২০২৫ সালের ১ তারিখ, পহেলা জানুয়ারি। আজকে হচ্ছে বই পাওয়ার কথা ছিল হুম, হুম, স্টুডেন্টরা হুম। সেটা পায় নাই। আজকে দুঃখ প্রকাশ করছে ওয়াহিদুদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা। তো এখনো যে বইটা পেল না এবং শিক্ষা দেখা গেছে যে যারা
মানে পাশ করে আর কি, যারা মানে গ্রাজুয়েট হয় তারা হয় বিসিএস দেয়, নয়তো বিদেশে চলে যায়। তো শিক্ষা নিয়ে মানে আলটিমেটলি আপনাদের চিন্তা কি? এবং প্রাথমিক বিদ্যালয়ের দেখা গেছে যে খুবই বাজে অবস্থা। তো টোটাল শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? যদি সংক্ষেপে বলেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে গভর্নমেন্ট তো এর মধ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংস্কার কমিশন করেনি। হুম, এখন আ বইয়ের বিষয়টাকে আমি পুরাপুরি দোষারোপ করব না। মানে কি ওকে। বিকজ বইয়ের মানে এটা অনেক অনেকগুলো বড় সমাধান, কর্মযজ্ঞ। অনেকগুলো অনেক সমস্যা সময় দেখাচ্ছে। নিয়ে আসলে এটা করতে হয়। আচ্ছা, ৫ মাসে ওয়াহিদুল মাহমুদ স্যার যখন উনি দায়িত্ব গ্রহণ করেছেন, তখন ওকে। অলরেডি গভর্নমেন্টের একটা প্রায় ১৫-২০ দিনের মতো তার সময় চলে গেছে। উনি এসে বুঝতেও তার একটা বড় সময় চলে গেছে। তো সেজন্য শিক্ষা আ শিক্ষা হুম, মন্ত্রণালয়ের তার একটা কাজের গতি তৈরি হইতে যে ধরনের এফোর্ট দিতে হয়, যে ধরনের একটা সময়ের প্রয়োজন, সেটা আম আ সেটা আসলে সরকারের পক্ষে ওই সময় করাও তাদের জন্য অনেক বেশি কঠিন হইতো। তো আমি নতুন বছরে বই নিয়ে দোষারোপ করব না। তবে এই জিনিসটা আ যদি শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করতে হয় তাহলে দীর্ঘমেয়াদে এখানে একটা পরিকল্পনা নিতে হবে পরিকল্পনা এবং নিতে হবে। সেক্টর ভিত্তিতে আলাদা, আলাদা পরিকল্পনা নিতে হবে। আচ্ছা। আ প্রাথমিক বিদ্যালয়গুলা। প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়ে তারপর এ যেমন আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে যেগুলো আপনার গ্রাম পর্যায়ে আছে, জি, তাদের মেক্সিমামদের ল্যাব ফ্যাসিলিটিস নেই। একদমই। সায়েন্স ডিপার্টমেন্ট আছে ফ্যানও নাই। কিন্তু ফ্যানও নাই। আমি আমার গ্রামে গিয়েছিলাম কিছুদিন হুম, আগে একটা সায়েন্স ক্লাব উদ্বোধন করতে। ওখানে গিয়ে দেখি যে একটা মিনিমাম যে রিয়েজেন্ট গুলো সেগুলোও কিন্তু সেখানে উপস্থিত নাই, নেই। একটা ট্রেইনড টিচার সেখানে নেই। নাই। তো উমামা ফাতেমা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই হুম। পর্যন্ত যা বুঝলাম যে জটিলতা অনেক, সম্ভাবনা অনেক, কিন্তু চেষ্টা কম বা উদ্যোগ কম। তো এখন আমাদের লাস্ট সেগমেন্ট র‍্যাপিড ফায়ার রাউন্ড। এখানে আপনাকে আমি কয়েকজনের রাজনৈতিক ব্যক্তিত্বের নাম বলব। আপনি সংক্ষেপে তাদের ব্যাপারে মূল্যায়ন দিবেন। ১ম এই আসি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উম আমি মনে করি যে উনি অনেক ফাইট করছে গত ১৫ বছরে। কারণ বিএনপির পরিস্থিতি তো গত ১৫ সালের পরে তো খুব খারাপ হয়ে যায়। খারাপ তখন হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই হালটা ধরে রেখেছিলেন এবং আমি রেখেছিলেন। তাকে সেজন্য খুব শ্রদ্ধা করি। শ্রদ্ধা। আচ্ছা, ২য় জন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উম শফিকুর রহমান আচ্ছা উনি খুব সাটল ওকে, চেষ্টা করেন সাটল ওয়েতে মিটিগেট করার চেষ্টা করেন। উনার টোনালিটিটা আমার মনে হয় যে বেশ ভালো। ওকে। আমার এটা আর কোনো মন্তব্য নেই। আচ্ছা, চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস আ ওভার হাইপড ওভার হাইপ। হ্যাঁ। আচ্ছা। লাস্ট পিনাকি ভট্টাচার্য। আ মানে কি বলবো? ওই কিছু মানুষ থাকে না বাজারে গুজব ছেড়ে দেয়। আচ্ছা, আচ্ছা। মানে ছেড়ে দেয় এবং ছেড়ে দেয়। এটা খুবই রসালো হয়। হ্যাঁ, সবাই হ্যাঁ, খুব পছন্দ করে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ওরকম। আচ্ছা, এখন লাস্টলি যে ৭২ এর সংবিধান কেন পাল্টানো জরুরি এবং এই হুম। সরকারের ঘোষণাপত্র কেন দেয়া জরুরি? এটা দর্শকদের উদ্দেশ্যে দিয়ে আমরা শেষ করব। আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন এটা। আ ৭২ এর সংবিধান কোনোভাবে মুক্তিযুদ্ধের রিপ্রেজেন্টেশন ছিল না। এটা শুধুমাত্র আওয়ামী লীগ একটা দল, তার একটা দলীয় এজেন্ডা হিসেবে এটা এজেন্ডায় রূপান্তরিত হয়। এবং গত ১৫ বছরে শেখ হাসিনা এই সংবিধানের সাথে যেভাবে কাটছাঁট করেছে, এই সংবিধান কোনোভাবেই আর জনগণকে সার্ভ করে না। তো এই যে জুলাই অভ্যুত্থানে আমরা হাজার, হাজার লাশের উপর দাঁড়িয়ে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, সেই সে সময়ে আমাদের কিন্তু একটা বড় পরিবর্তন হতে পারে। এই যে ৭২ এর সংবিধান সেটাকে বাতিল করে একটা নতুন সংবিধানের দিকে আগানো। সেজন্য এই যে ৭২ এর সংবিধান আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই সংবিধানের তীব্র বিরোধিতা করি এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চাই আমরা সংবিধানের মধ্যে। সেটা আমাদের প্রধান কথা। এবং আমরা আশা করি যে আমাদের যারা জনগণ তারাও একইভাবে সাবস্ক্রাইব করে একই মতে এবং গত ৫ আগস্ট এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭২ এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়েছে। গত ১৫ জুলাই থেকে আ এ ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ধরনের ঘটনাবহুল একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, সেই ঘটনাবহুল সময়কে অনেকভাবেই মব জাস্টিস বা মব ভায়োলেন্স হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করা হয়। আমাদের যে হাজার, হাজার মানুষকে আমরা হারিয়েছি, আমাদের ভাই-বোনদের আমরা হারিয়েছি, সেটা যাতে ইতিহাসের পাতায় হারিয়ে না যায়, সেটাকে প্রিজার্ভ করাটাও আমাদের দায়িত্ব। সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের একটা প্রপার প্রোক্লেমেশন একটা ঘোষণাপত্র আমাদের জারি করতে হবে এবং আমরা আশা করব যে জুলাই অভ্যুত্থানের যে একটা সমগ্র চিন্তা, তার যে আকাঙ্ক্ষা সেটা একটা প্রতিফলন আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে দেখতে পারবো। আর জনগণ যাতে সার্ভড হয়, জনগণ যাতে প্রটেক্টেড হয় এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে। সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।
ঠিক আছে, ধন্যবাদ উমা ফাতেমা আমাদের বাংলা টেলিগ্রাফ আয়োজিত পলিটিক্যাল কম্পাস শোয়ে অংশগ্রহণ করার জন্য। আর আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন পুরো শোয়ে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল এবং কমেন্টে জানাবেন। ধন্যবাদ।